ইরান, ইসরায়েল আর মার্কিন যুক্তরাষ্ট্র এই তিনটে দেশের মধ্যে যে সম্পর্ক সেটা কয়েক দশক ধরে মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে মানে বেশ উত্তপ্ত করে রেখেছে। খুবই জটিল একটা পরিস্থিতি। তো আজকে আমরা এর একটু গভীরে যাব। আমাদের হাতে যে তথ্যগুলো আছে সেগুলো ঘেঁটে বোঝার চেষ্টা করব যে এর পেছনের গল্পটা কি, কেন এত সংঘাত, আমেরিকার ভূমিকাই বা কী, আর এখন ঠিক কোথায় দাঁড়িয়ে আমরা। আচ্ছা। শুরুতে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট বলি, শায়দ অনেকে জানেন না। ১৯৭৯ সালের যে ইরানি বিপ্লব, তার আগে কিন্তু ইরানের সাথে ইসরায়েলের বেশ ভালো সম্পর্ক ছিল। হ্যাঁ, সেটা সত্যি। শাহের আমলের সম্পর্কটা বেশ অন্যরকম ছিল। তো চলুন, এই যে সম্পর্কের এত নাটকীয় পট পরিবর্তন আর এখনকার অবস্থা, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা যাক। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা আসে, ইরান আর ইসরায়েলের মধ্যে এই যে এতদিনের শত্রুতা, এর আসল কারণটা কি? এটা কি শুধু কানগে খাতা বা ধর্মের অমিল? কারণগুলো আসলে অনেকগুলো আর বেশ গভীর। হ্যাঁ, কানজেকাতা আর ধর্মের পার্থক্য তো একটা বড় ব্যাপার বটেই। ইরানের যে এখনকার ইসলামিক শাসন, তারা তো ইসরায়েলকে একটা অবৈধ রাষ্ট্র হিসেবে দেখে। প্রায় বলে জাইনবাদী শাসন, তাই না? একদম। তারা ইসরায়েলের অস্তিত্বটাকেই স্বীকার করে না। অন্যদিকে ইসরায়েল নিজেদের একটা ইহুদি রাষ্ট্র মনে করে, আর ইরানকে, বিশেষ করে ইরানের পরমাণু কর্মসূচি আর এই অঞ্চলে তাদের কাজকর্মকে নিজেদের টিকে থাকার জন্য সরাসরি হুমকি মনে করে। আর ওই যে বলছিলেন 1979-এর বিপ্লব, সেটা কতটা পাল্টে দিয়েছিল এই ছবিটা? তার আগে কি ছিল? ওই 1979-এর বিপ্লবটা ছিল একটা বিরাট টার্নিং পয়েন্ট। হুম। বিপ্লবের পর যখন আয়াতুল্লাহ খোমেনি ক্ষমতা এলেন, শাহ এর তো পতন হল। হুম। শাহের আমলে কিন্তু ইরানের সাথে ইসরায়েলের বেশ ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ধরুন, নিরাপত্তা, গোয়েন্দা তথ্য আদান-প্রদান এসব চলত। কিন্তু বিপ্লবের পর নতুন সরকার ইসরায়েলকে শুধু শত্রু বলে ঘোষণা করল না। বরং এটা তাদের ফরেন পলিসির একটা মেইন পিলার বানিয়ে ফেলল। ঠিক তাই। আর এর পরপরই আমরা দেখি যে ইরান, লেবাননের হিজবুল্লাহ বা ফিলিস্তিনের হামাস, এই ধরনের যে ইসরায়েল বিরোধী সশস্ত্র গ্রুপগুলো আছে, তাদের সরাসরি সমর্থন দিতে শুরু করে। আচ্ছা আচ্ছা। আর এটাই পুরো সংঘাতটাকে একটা নতুন দিকে নিয়ে যায়। তার মানে কি শত্রুতাটা তখন থেকেই আর সরাসরি যুদ্ধ না হয়ে এক ধরনের প্রক্সি ওয়ার বা ছায়াযুদ্ধে চলে গেল? হ্যাঁ, বলতে গেলে তাই। ইরান ডিরেক্টলি না লড়ে তার এই যে সহযোগী গ্রুপগুলো আছে, প্রক্সি, তাদের মাধ্যমে ইসরায়েলের ওপর একটা চাপ বজায় রাখার স্ট্র্যাটেজি নেয়। যেমন হিজবুল্লাহ, হামাস। হ্যাঁ, লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস, এমনকি সিরিয়া বা ইরাকের কিছু মিলিশিয়া গ্রুপকেও তারা অর্থ, অস্ত্র, ট্রেনিং এসব দিয়ে সাহায্য করে। আর ইসরায়েল এটাকে কিভাবে দেখে? ইসরায়েল এটাকে দেখে যে ইরান তাদের চারপাশটা এই ধরনের সশস্ত্র গ্রুপ দিয়ে ঘিরে ফেলার চেষ্টা করছে। ওরা এটাকে বলে আগুনের বলয় বা রিং অফ ফায়ার। রিং অফ ফায়ার। তো এর জবাবে ইসরায়েলও তো চুপ করে বসে থাকেনি। তারাও, বিশেষ করে সিরিয়া আর লেবাননে, ইরানের পাঠানো অস্ত্র বা লোকজনের ওপর অসংখ্যবার এয়ার স্ট্রাইক করেছে। এই ছায়াযুদ্ধের টেনশনের মধ্যেই তো আবার ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম বা পারমাণবিক কর্মসূচির বিষয়টা আছে। এটা কিভাবে পরিস্থিতিকে আরও জটিল করে তুলল? এটা তো নিঃসন্দেহে এখনকার সবচেয়ে সেন্সিটিভ ইস্যু। ইসরায়েলের দৃঢ় সন্দেহ যে ইরান আসলে গোপনে অ্যাটম বোমাই বানাচ্ছে। আর সেটাকে তারা নিজেদের অস্তিত্বের সংকট মনে করে। একদম। তাদের তো একটা অলিখিত পলিসি আছে যে তারা এই অঞ্চলে কোনো শত্রু দেশকে নিউক্লিয়ার ওয়েপন পেতে দেবে না। ইরান অবশ্য সবসময় বলে আসছে যে তাদের প্রোগ্রামটা শান্তিপূর্ণ, বিদ্যুৎ বা চিকিৎসার জন্য। কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো কি বলছে? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA এর রিপোর্ট যদি দেখেন, তারা বলছে ইরান ইউরেনিয়ামকে এমন পর্যায়ে সমৃদ্ধ করেছে যা প্রায় অস্ত্র তৈরির খুব কাছাকাছি। এই ব্যাপারটা নিয়েই অবিশ্বাস আর উত্তেজনা একেবারে চরমে। ইসরায়েল তো খোলাখুলি বলেছে দরকার হলে তারা মিলিটারি ফোর্স ব্যবহার করেও ইরানকে বোমা বানানো থেকে আটকাতে পারে। এই যে এত জটিল পরিস্থিতি, এখানে আমেরিকার রোলটা ঠিক তারা কেন এত ইনভলভড? মার্কিন যুক্তরাষ্ট্র তো এই ইকুয়েশনের একটা অবিচ্ছেদ্য অংশ। তারা ঐতিহাসিকভাবেই ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু আর স্ট্র্যাটেজিক পার্টনার। বিলিয়ন বিলিয়ন ডলারের মিলিটারি এইড দেয় প্রতি বছর। হ্যাঁ, শুধু তাই না, জাতিসংঘ বা অন্য যে কোনো আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলকে ডিপ্লোম্যাটিক সাপোর্টও দেয়।
আর অন্যদিকে ইরানের সাথে আমেরিকার সম্পর্ক তো সেই ৭৭ সাল থেকেই খারাপ। ওই যে তেহরানে মার্কিন দূতাবাস জিম্মি করার ঘটনাটা ঘটেছিল। হ্যাঁ, ঠিক তখন থেকেই ওয়াশিংটন, ইরানের নিউক্লিয়ার প্রোগ্রাম, তারপরে এই যে অঞ্চলে প্রভাব বাড়ানোর চেষ্টা, যেটাকে তারা টেরোরিজমে মদত দেওয়া বলে মনে করে, আর হিউম্যান রাইটস ইস্যু, এই সব কারণে ইরানের ওপর সাংঘাতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে। ১৫ সালে যে ইরানের সাথে নিউক্লিয়ার ডিলটা হয়েছিল, মানে জেসিপিওও, সেটা নিয়ে তো অনেক কথা হয়েছিল। ওই চুক্তিটা আর পরে যে আমেরিকা বেরিয়ে গেল, সেটা কিভাবে এফেক্ট করল? ১৫ সালের ওই জেসিপিও বা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন, ওটা একটা বেশ বড়সড় ডিপ্লোম্যাটিক চেষ্টা ছিল। মানে নিষেধাজ্ঞা কিছুটা কমানোর বদলে ইরানের নিউক্লিয়ার প্রোগ্রামকে লিমিট করার একটা এগ্রিমেন্ট। ওবামা প্রশাসন করেছিল। হ্যাঁ, কিন্তু ইসরায়েল শুরু থেকেই এর বিরুদ্ধে ছিল। তাদের বক্তব্য ছিল এটা ইরানকে বোমা বানানো থেকে আটকানোর জন্য যথেষ্ট নয়। পরে তো ২০১৮ সালে প্রেসিডেন্ট ট্রাম্প একতরফাভাবে আমেরিকাকে চুক্তি থেকে বের করে নিলেন। আর ইরানের ওপর ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপ দেওয়ার নীতি নিলেন। একদম, মানে নিষেধাজ্ঞা আরও অনেক বাড়িয়ে দিলেন। এর জবাবে ইরানও তখন চুক্তির শর্তগুলো থেকে সরে এসে তাদের নিউক্লিয়ার অ্যাক্টিভিটি, বিশেষ করে ইউরেনিয়াম এনরিচমেন্ট, আবার বেশ খানিকটা বাড়িয়ে দেয়। আর যদি একদম সাম্প্রতিক সময়ের দিকে তাকাই, ধরুন ২০২৩-২৪ সাল, উত্তেজনা কি আরও বেড়েছে? হ্যাঁ, গত কয়েক বছরে এমন কিছু ঘটনা ঘটেছে যা পরিস্থিতিকে আরও ভলক্যানিক করে তুলেছে। যেমন ২০২৩ সালের অক্টোবরে হামাসের ওই নজিরবিহীন অ্যাটাক, আর তার জবাবে গাজায় ইসরায়েলের এত লম্বা সময় ধরে চলা বিধ্বংসী মিলিটারি অপারেশন। পুরো অঞ্চলকেই তো নাড়িয়ে দিয়েছিল সেটা। অবশ্যই। এরপর এই ২০২৪ সালের এপ্রিলে আমরা দেখলাম ইতিহাসে প্রথমবার ইরান সরাসরি ইসরায়েলের মাটিতে শত শত ড্রোন আর মিসাইল দিয়ে হামলা করল। যদিও তারা বলেছিল যে এটা সিরিয়ার দামেস্কে তাদের কনসুলেটে ইসরায়েলি হামলার প্রতিশোধ। হ্যাঁ, কারণ সেটাই ছিল। কিন্তু এটা সরাসরি দুটো দেশের মধ্যে সংঘাতের একটা খুব খতরনাক উদাহরণ। ওই হামলাটা ঠেকাতে কিন্তু আমেরিকা, ইউকে, জর্ডান এরা ইসরায়েলকে সাহায্য করেছিল। আবার একই সাথে আমেরিকা কিন্তু একটা বড়সড় যুদ্ধ যাতে লেগে না যায় সেটার জন্য পর্দার আড়ালে ডিপ্লোমেসিও চালিয়েছে। সব মিলিয়ে যদি দেখি, তিনটি দেশের মূল ইন্টারেস্ট বা লক্ষ্যগুলো কী? ইরান চায় মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব বাড়াতে, ইসরায়েলের ক্ষমতা কমাতে, আর আমেরিকার আধিপত্যকে চ্যালেঞ্জ করতে, দরকার হলে প্রক্সি ব্যবহার করে। আর ইসরায়েল? ইসরায়েলের প্রধান চিন্তা নিজেদের সিকিউরিটি। ইরান যাতে কোনোভাবেই নিউক্লিয়ার ওয়েপন না পায় সেটা নিশ্চিত করা, আর হিজবুল্লাহ বা হামাসের মতো গ্রুপগুলোর মিলিটারি পাওয়ার কমানো। আর আমেরিকা? আমেরিকা চায় তাদের বন্ধু ইসরায়েলের নিরাপত্তা ঠিক রাখতে, ইরানের প্রভাব কন্ট্রোলে রাখতে, আর এই অঞ্চলে নিজেদের স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট বজায় রাখতে। তার মানে এটা শুধু ধর্মী বা এলাকার লড়াই নয়। একদমই না। এটা আসলে ক্ষমতা, নিরাপত্তা আর প্রভাব বিস্তারের একটা বহুস্তরীয় জিওপলিটিক্যাল খেলা, যেখানে প্রক্সি ওয়ার, নিউক্লিয়ার থ্রেট, ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স সব কিছুই জড়িয়ে আছে। আজকের আলোচনা থেকে একটা জিনিস খুব পরিষ্কার হলো, ইরান, ইসরায়েল আর আমেরিকার এই যে টানাপোড়েন, এটা শুধু এই তিনটে দেশের ব্যাপার নয়। এটা পুরো মধ্যপ্রাচ্যের শান্তি বা অশান্তির একটা বড় নির্ধারক। এদের এক এক পা ফেলার প্রভাব অনেক দূর পর্যন্ত যায়। ঠিক। তো সব শেষে একটা প্রশ্ন রেখে যাই সবার ভাবনার জন্য। যখন এই তিনটি পাওয়ারফুল দেশের মূল স্বার্থগুলো এতটা উল্টো দিকে, প্রায় একে অপরের সাথে ছক খায়, তখন কি এই অঞ্চলে সত্যি সত্যি কোনোদিন লম্বা সময়ের জন্য শান্তি বা স্থিতিশীলতা আনা সম্ভব? উত্তরটা হতে সময় দেখে।